শিবির চীনে গিয়েছে, ছাত্র দলের আবিদেরাও চীনে গিয়েছে। ওকে, মোটামুটি ব্যালেন্সে চলে এসেছে। আবিদেরা সেই চীনে থাকতে থাকতে আবার শিবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সাক্ষাৎ করেছে। এটা দেখে চীনে বসে বসে ছাত্র দলের যুব দলের লোকেরা হাত কামড়ায়, পা কামড়ায়। আহারে, শিবির চীনে এসেছে, আমরা চীনে এসেছি। শিবির হাকান ফিদানের সাথে সাক্ষাৎ করেছে, আমরা এখনও চীনে। আমরা তো দেশে যেতে যেতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশে ফিরে যাবে, আমাদের কি হবে? তাহলে আমাদের তো আর ব্যালেন্স হলো না। শিবির চীনে গিয়েছে, ছাত্রদলও চীনে গিয়ে একটু ব্যালেন্স করেছে। এখন হাকান ফিদানের গ্যাপটা পূরণ করবে কিভাবে, এই জিনিসটি আর তারা বুঝতে পারছে না। ফ্যাক্ট হলো, এই যে ছাত্রদলের নেভাল অঞ্চলে নাভিতে দুগদুকানি বেড়ে গিয়েছে, চঞ্চলতা বেড়ে গিয়েছে, নার্ভে চাপ পড়ছে। শিবিরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে ভাবতে শিবির যা করে তা কপি করতে করতে তা আর কতদিন চলবে? এভাবে নার্ভের শক্তি তো উত্তেজনা বেড়েই যাবে। ওই যে নন্দলালের গল্প আপনারা শুনেছেন, নন্দলাল 1, নন্দলাল 2। যখন শুনে নন্দলাল 2 যে নন্দলাল 1 একটা গাভী ওই মন্দিরে দিয়ে দিয়েছে, নন্দলাল 2 আরেকটি গাভী কোনো এক মন্দিরে দিয়ে দেয়, আর ভাবে আমি কি হেরে গেলাম নন্দলাল 1-এর কাছে? আবার নন্দলাল 1 ভাবতে থাকে আমিও কি হেরে গেলাম? আবার নন্দলাল 1 গায়ের চাদরটি কোনো এক গরিব লোককে বিলিয়ে দেয়, এটা মানুষ বলা বলি করতে থাকে। নন্দলাল 2 আবার তার গায়ের চাদর আরেকজনকে বিলিয়ে দেয়। এভাবে তাদের প্রতিদ্বন্দ্বিতায় কিছু কিছু সমাজে ভালো কাজ হয়। এখন ছাত্রদলের হয়েছে নন্দলাল 1 আর নন্দলাল 2-এর মতো। ছাত্রদল ওই নন্দলালের একটা, আচ্ছা, নন্দলালের এই চরিত্রটি যে গল্পে, এটা কি শরতের লেখা নাকি বালেন্দ্র রবীন্দ্রনাথের লেখা? আপনারা জানা থাকলে জানাবেন। আমি বহু আগে পড়েছি, সম্ভবত 3-4-এ। আমি বিষাদ সিন্ধু পড়েছি ক্লাস 4-এ থাকতে। নন্দলালের গল্প পড়েছি, আবার দাদির কাছে শুনেছি। কিন্তু দাদি, খালা, চাচিরা যখন গল্প বলে তখন গল্পের লেখকের নাম বলে না, তারা গল্পই বলে, বুঝতে পারছেন? কিন্তু আমরা এখন যখন গল্প বলি, কোনো উপন্যাস পড়ি, কোনো বিদেশি ধরনের বই পড়ি, চেষ্টা করি, তখন আমরা লেখকের নাম জানি, লেখকের জন্মসাল জানি, কোন সময়ের কোন দশকের উপরে এই কাহিনীটা লেখা সেটা জানি। কারণ পুরো আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, কোন পরিবেশে বড় হয়েছে, সে কি ধনী ছিল না গরিব ছিল, লেখক কেমন ছিল। ধনী লোকের লেখকের সেটা আঁচ পড়বে, গরিব লেখক হলে সেটাও তার লেখার মধ্যে দাগ পড়বে। তো এই নন্দলালের এটা কে লেখছে আমি বলতে পারবো না, জানলে আপনারা জানাবেন। তো যাই হোক, এখন ওরা তুরস্কে চীনে গেছে, শিবিরের পোলাপান। এখন এরা আবিদেরা চীনে যাবে। এ ফাঁকে তো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে শিবিরের নাহিদ ইসলাম, এই এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি। এতে কি হয়েছে? ভবিষ্যৎ নেতৃত্বের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিনিময় হয়েছে। রাফে সালমান রিফাত, আলিহাজ আসান জুনায়েদ, তারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফ্র্যাঙ্ক, ক্লোজ, কর্ডিয়াল ইনভাইট দেখা করে সাক্ষাৎ করেছে, সেলফি তুলেছে। হাকান ফিদান তো ভিন্ন মাত্রার লোক, একদিক দিয়ে ডিফেন্স সামরিক বাহিনীর লোক, আরেক দিক দিয়ে তিনি গোয়েন্দা প্রধান ছিলেন, চৌকস লোক। তো হাকান ফিদানের সাথে সাক্ষাৎ করে এখন ছাত্রদলের তো জ্বালা, এখন তারা হাকান ফিদানকে পাবে কোথায়? এখন তাদের দেখা করতে হবে আমেরিকান প্রেসিডেন্টের সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে হবে, তাহলে যাই তারা অ্যাডভান্স হতে পারবে, তাই না? তখন শিবির ভাববে বাইরে আমরা তো পিছিয়ে গেলাম, ঠিক না? এখন কথা হলো, ওরা চীনে গেছে, সাদিক কায়েম, ছাত্রদল চীনে গেছে ব্যালেন্স করতে। এরা হাকান ফিদানের সাথে দেখা করছে, ছাত্রদল আর পারল না, পিছিয়ে গেল একটা। এখন যদি ছাত্রদল ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে, তাহলে শিবির যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে, তাহলে আবার অনেক পিছিয়ে যাবে ছাত্রদল। এই কারণে ছাত্রদলের উচিত এর ফাঁকে মোদির সাথে দেখা করে ফেলা, মোদির সাথে দেখা করে ফেলা, তারপরে নেপালের বালেন্দ্র শাহর সাথে দেখা করে ফেলা, সৌদি আরব যায় হজ করে ফেলা। হ্যাঁ, তো এই যে তাদের মধ্যে যে
মানে নার্ভের চাপ, এই চাপ বেড়ে গেলে তারা এটাকে সামলানো কি আসলে খুব একটা সম্ভব। এখন দুইটা লাইন পিছিয়ে আছে, এক স্তর মাত্র ব্যালেন্সে আসছে আবিদ, আর একটা জায়গায় কিন্তু চিরকালের জন্য পিছিয়ে আছে, সেটা আর হবে না, সেটা বলছি। চীনেরটা ব্যালেন্স করছে আবিদেরা, হাকান ফিদানে পিছিয়ে আছে। এ ফাঁকে তুরস্কের লন্ডনের বিশ্বসেরা ইউনিভার্সিটিদের একটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পৌঁছে গেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনভাইট পাইছে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ সহ আরও 4 জন, শফিকুল আলম, জনাব শফিকুল আলম, নাবিলা ইদ্রিস, নাহরিন। এখন একটা ব্যালেন্স করছে আবিদ, এখন হাকান ফিদানের সাথে সাক্ষাৎ এবং অক্সফোর্ডে যাওয়া ব্যালেন্স করবে কিভাবে? দুইটা পিছাই গেছে, এই দুইটা কি একসাথে ব্যালেন্স করা সম্ভব? সম্ভব। এই ফাঁকে বালেন্দ্র, মদিন্দ্র, শেখ হাসিনা এবং আপনার ট্রাম্পের সাথে যদি 3 জায়গায় সাক্ষাৎ করে, তাইলে মোটামুটি মনে হবে যে ব্যালেন্সে চলে আসতে পারে। ফ্যাক্ট হলো, যদি একটা জায়গায় পিছিয়ে আছে, সেটা কি? আবিদের জুনিয়র সাদিক কায়েম, জুনিয়র হয়েও সে ডাকসুর ভিপি হয়ে গেছে। একদিক দিয়ে একটা দিকে আগায়া সাদিক কায়েম, ছোট হয়েও সে ভিপি হয়েছে, নাগরিক মর্যাদা পাচ্ছে, আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, মানুষ প্রচুর প্রশংসা করছে, তাকে নিয়ে হাসাহাসি কম হয়, ট্রল কম হয়, আবিদের তুলনায় অনেক কম হয়, তাই না? কিছু কিছু করে, কিন্তু খুব বেশি অ্যাকসেপ্টেড হয় না। আগন্তুকরা, নবীনেরা খুব ভালোবাসে, শ্রদ্ধা করে সাদিক কায়েমকে, আবিন্দ্রনাথদের সেটা করে না। তাহলে এক পিছানো তো বুঝতে পারছেন কোথায় পিছাইছে ছাত্রদল। আরেকটা পিছানো, 24-এর অভ্যুত্থানের পরে ঢাকা ইউনিভার্সিটির প্রথম ভিপি সাদিক কায়েম, এই প্রথমটা থেকেই যাবে। এই জায়গায় আবিদ পিছাই আছে, এই 2 জায়গায় আবিদকে পিছাই যাইতে হবে। এখন আবিদ যদি হাকান ফিদানের সাথে সাক্ষাৎ এবং খুব লোয়ার বিষয় হচ্ছে না, অক্সফোর্ডের সাদিক কায়েমের ইনভিটেশন, এই 2টাকে এখন তাকে সামলাইতে হবে। 2টাকে সামলাই অ্যাডভান্স। অনেকটা ক্রিকেট ম্যাচের 6 উইকেট হারাইয়া 400 রানের টার্গেটে 180 করার মতো আবিদদের অবস্থা। তার উপরে মোকাবেলা করতে হচ্ছে দুর্দান্ত সব বোলারদের। সাদিক কায়েম কি সোজামাল? সাদিক কায়েম এইগুলা পোষাইতে আবার কই পোষায় যায়, ইউরোপীয় ইউনিয়ন চলে যেতে পারে, তাই না? তুরস্ক ইনভাইট করছে তো আরও আগেই সাদিক কায়েমকে। সাদিক কায়েমের সকল অ্যাক্টিভিটিস যদি মিডিয়া কাভারেজ দিত নিরপেক্ষভাবে, তাহলে আবিদ পাগলে হয়ে যাইত। আবিদের পাগলি হয়ে যাবার সম্ভাবনা ছিল। এত কাজ করবে কিভাবে? শিবির কি কাজ করছে তার একটা ফিরিস্তি আপনাদেরকে দিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।